সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো আমরা চলে আসলাম আমাদের নতুন ক্লাসের জন্য, আবার ফিরে আসি ক্লাসে। তো আমরা যেটা করতেছিলাম, আমরা পড়তেছিলাম মূলত প্রোনাউন। তো প্রোনাউনে আমাদের দুইটা ক্লাস গেছে। একটা গেছিল রেফারেন্স অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের বিভিন্ন দিক বক্স আকারে উপস্থাপন করেছিলাম সেটা। আচ্ছা, আর একটা ক্লাস গেছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিয়ে, অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয় সেই বিষয়ে আজকে আমরা তুলে ধরবো। আচ্ছা, তো তাহলে ঠিক আছে, আমরা এবার যেতে পারি আমাদের মূল আলোচনায়। তো সবাই মনোযোগী হয়। এবার আমরা চলে গেলাম আমাদের বোর্ডে। এখানে আমি কতগুলো সেন্টেন্স লিখেছি, কতগুলো কন্ডিশন লিখেছি, এগুলো সব ধাপে ধাপে আমরা বুঝাবো এবং তোমরা ভালো করে বুঝে নেবা। আশা রাখি সবাই তোমরা আজকে ভালো করবা, ঠিক আছে? সবাই মনোযোগী হবা, তাইলে কাজটা ভালোভাবে হবে। আচ্ছা, তো প্রথমে কি আছে এখানে? বলছি কি, যেখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ যেই যে স্থানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা লাগবে এই বিষয়ে কিছু শর্ত আছে এখানে। আমরা সেই কন্ডিশন বা শর্তগুলো একটু লক্ষ্য করি। নাম্বার 1, এক নম্বর কি বলছে? অবজেক্টের স্তরে, অর্থাৎ বাক্যের অবজেক্ট বলতে একটা নির্দিষ্ট স্থান আছে, ওই স্থানটায় অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। তাহলে আমরা এটা কি করে বুঝলাম অবজেক্টের জায়গায় বসবে? এই কথাটা আমরা অর্থটা কি আসলে? এই কথার অর্থ হলো এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে একটা ভার্ব বসে, ভার্বের পরে অবজেক্ট বসে, অর্থাৎ বাক্যের মূল ভার্বের পরে সবসময় একটা অবজেক্টের প্রয়োজন হয়। তাহলে ওই অবজেক্টের জায়গায় ঠিক অবজেক্টিভ ফর্মটা আমরা বসাবো। আচ্ছা, এরপর আছে কি, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে লেটের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা থাকে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? প্রিপজিশনের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে প্রিপজিশন কি আছে? আমরা জানি ইন, অফ, টু, বাই, এইসব এরকম অনেকগুলো প্রিপজিশন আছে। তার প্রিপজিশনের পরে আমরা কি বসাবো? অবজেক্টিভ ফর্ম বসাবো। আচ্ছা, এরপর আছে কি, লেট এর পরে অবজেক্টিভ ফর্ম বসাবো। যেই বাক্যে লেট থাকবে, লেটের পরে আমাদের একটা অবজেক্টিভ দরকার হবে, ওই অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে ফাইন্ড আউট করে বসাবো। এটা যদি এমসিকিউ আকারে থাকে তাহলে আমরা টিক মার্ক দেবো, আর মানে টিক মার্ক দেবো। আর যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখি তাহলে আমরা মাথায় মনে রাখবো যে যেহেতু আমরা কি লেট লিখছি, এখানে আমার একটা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, একটা অবজেক্ট লাগবে। আচ্ছা, এবার আছে কি আইনযুক্ত ভার্ব। আইনযুক্ত ভার্বের পরে আমরা একটা অবজেক্ট নিয়ে আসবো, অর্থাৎ একটা অবজেক্টিভ ফর্ম এখানে প্রয়োজন হবে। আচ্ছা, আইনযুক্ত ভার্বটা কি? জিরান। আইনযুক্ত ভার্বটা কি? জিরান এবং পার্টিসিপল, এই দুটাকে আইনযুক্ত ভার্ব দিয়ে কাজ করে থাকে, বা এই দুটাকে আইনযুক্ত ভার্ব বলা হয়ে থাকে। এখন কোনটা জিরান এবং কোনটা পার্টিসিপল, এইটা নিয়ে একটা ক্লাস তোমরা পাবা, এটা পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। তবে জিরান এবং পার্টিসিপল পার্থক্য আজকে দরকার নেই। আজকে আমরা যেটা শিখবো এটা সাধারণত জিরান হিসেবে ব্যবহার করা। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, বাক্যে সাধারণত জিরান সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আসি আইনযুক্ত ভার্বের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম লাগবে। এবার ইনফিনিটিভ এর পরে অবজেক্ট লাগবে। তাহলে ইনফিনিটিভটা কি? আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে কি, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এরপরে কি হয়? ইনফিনিটিভ ফর্ম। টু প্লাস ভার্ব মিলে এটা কি হয়? ইনফিনিটিভ ফর্ম। এরপরে কি লাগবে? অবজেক্ট লাগবে। অর্থাৎ যে বাক্যে টু প্লাস ভার্ব থাকবে তারপর আমার একটা কি হবে? ইনফিনিটিভের দরকার হবে, অর্থাৎ অবজেক্টের দরকার হবে। ওই জায়গায় আমরা একটা অবজেক্ট বসাবো, অর্থাৎ ইনফিনিটিভ পেয়ে গেলাম। ইনফিনিটিভ পর আমরা একটা অবজেক্টিভ ফর্ম লাগবে, অর্থাৎ আমরা একটা অবজেক্ট বসাবো। ক্লিয়ার? তো এবার আমরা ধারাবাহিকভাবে एग्जांपल গুলো লক্ষ্য করি। নাম্বার 1, আই স হি অথবা হিম। তাহলে বলা হয়েছে কোনটা? আই স। আই হলো বাক্যের সাবজেক্ট, স হলো বাক্যের ভার্ব। তাহলে আই সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, হি অথবা হিম। তাহলে আমি এখানে কোনটা বসাবো? হিম বসাবো। কেন? আমি বলছিলাম যে ভার্বের পরে অবজেক্ট লাগে। তাহলে এখানে ভার্ব আছে এইটা, এরপর অবজেক্টিভ ফর্ম কোনটা? এই হিম, হি অথবা হিম। তো হি কি? হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। গত ক্লাসে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে সাবজেক্ট দেখা লাগবে অবজেক্ট। তাহলে আমরা এখানে অবজেক্টিভ ফর্ম বসাবো, এইটা বসাইলাম। তারপর আছে কি, হি হেল্প আই মি উই। হি হেল্প আই মি উই, তিনটা ভিতরে একটা হবে। তাহলে হেল্প কি? বাক্যের ভার্ব। হি হলো বাক্যের সাবজেক্ট, হেল্প হলো ভার্ব। তাহলে হেল্প হলো বাক্যের মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে ভার্বের পর আমরা কি বলছিলাম? অবজেক্ট বসবে। তাহলে অবজেক্ট কি আছে? আই মি উই। তাহলে আমরা কি বসাবো? মি বসাবো। ওকে, এরপরে আসি আমরা, প্লিজ লিসেন টু মি আই মাই। কি আছে? প্লিজ লিসেন টু মি আই মাই। এই তিনটা ভিতরে যে কোনো একটা আমরা বেছে নেব। কোনটা বেছে নিতে পারি আমরা? ওই যে আমরা বলছিলাম প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে কি বসে? প্রিপজিশন টু, এর পরে কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে অবজেক্ট এখানে কোনটা আছে? মি। ওই যে অবজেক্টিভ একটা লিস্ট আছে আমাদের, সেই লিস্ট থেকে আমরা দেখলাম এখানে কি প্রয়োজন আছে? মি। তাহলে আমরা মিটা নিয়ে আসলাম। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমাদের অবজেক্টিভ ফর্ম গুলো কি কি জানা ছিল? আমরা একটু রিভিশন দিয়ে নিই, দেখি মনে আছে কিনা। এই যে আমি পাশে লিখে দিয়েছি, মি, আজ, হিম, হার, ইট, ওয়ান, দেম, হোম, ইউ। কি আছে? আবার দেখি আমরা, মি, আজ, হিম, হার, ইট, ওয়ান, দেম, হোম, ইউ। এগুলা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, তো আমরা চলে আসি, কাম টু দ্য পয়েন্ট।
তাহলে আমরা এটা পড়েছি। এবার 4 নাম্বার 4, প্লিজ লিসেন টু। টু এর পর কি হবে? মি হবে। কেন মি হবে? ওই যে প্রিপোজিশন পরে মি হয়, তাই। বলছি রাইস ইজ ইটেন বাই, পরবর্তীতে আমরা কি বললাম? আরেকটা প্রিপোজিশন পেলাম। প্রিপোজিশন যেটি পেলাম, প্রিপোজিশন পরে আমাদের কি হবে? এটা আমাদের প্রিপোজিশন, এটা পরে আমাদের কি হবে? অবজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে অবজেক্টিভ ফর্মটা কোনটা? এটা হচ্ছে মি। অবজেক্টিভ ফর্মটা কোনটা? এটা হচ্ছে মি। কি করে বুঝলাম? ওই যে মি অবজেক্ট তালিকা আছে, তাই আমরা মিটা বসাইলাম। এবার আছে লেট মি আই ফিনিশ, মি অথবা আই। তাহলে এখানে লেটের পরে আমরা কি দেব? আমরা বলেছিলাম লেটের পরে আমরা কি দেব? অবজেক্টিভ ফর্ম। তাহলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম আই না মি? আমাদের আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, আই হচ্ছে বাক্যের সাবজেক্ট হয় সাবজেক্টিভ ফর্ম, সুতরাং আই বসতে পারে না এই জায়গায়। এই জায়গায় লাগবে কি? অবজেক্টিভ ফর্ম। তো অবজেক্টিভ ফর্ম কি আছে? মি, তাই আমরা মিটা বসাবো। আচ্ছা, এরপর আছে কি? সিং হি অথবা হিম, আই বিকাম ইন্সপায়ার্ড। সিং, ওই যে আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি, আইএনজি যুক্ত ভার্বের পরে আমরা কি বসাবো? সাধারণত অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে এখানে আইএনজি যুক্ত একটা ভার্ব পাইলাম। তাহলে এরপর কি আছে? সাবজেক্ট আছে একটা, অবজেক্ট আছে একটা। হি হলো সাবজেক্ট, হিম হলো অবজেক্ট। আমাদের এখানে মানে কি প্রয়োজন হবে? সাবজেক্ট প্রয়োজন হতে পারে না, এখানে কি প্রয়োজন হবে? অবজেক্টের প্রয়োজন। তাহলে আমি কোনটা নেব এখন? হিমটা নেব। ঠিক আছে, তাহলে সিং হিম আই বিকাম ইন্সপায়ার্ড। তাকে দেখে আমি কি হই? অনুপ্রাণিত হয়েছিলাম। তাকে দেখে আমি অনুপ্রাণিত হই, তাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম, ইন্সপায়ার্ড। ওকে, আচ্ছা। এবার কি আছে? দে ওয়ান্টেড টু ক্যাচ, দে ওয়ান্টেড টু ক্যাচ আই মি হি। এই তিনটা ভিতরে যে কোনো একটা আমাদেরকে নিতে হবে, এই তিনটা ভিতরে যে কোনো একটা নিতে হবে। তাহলে আমরা একটা বলছিলাম ওই যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, টু ক্যাচ মানে ধরা, টু ক্যাচ, ক্যাচ বাক্যের ভার্ব আর টু, টু প্লাস ভার্ব। আমরা বলছিলাম টু প্লাস ভি, ভি ওয়ান, মূলত টু প্লাস ভি ওয়ান, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে আই এন এফ, টু প্লাস ভার্ব বাক্যের কি হয়? ইনফিনিটিভ হয়। তাহলে আমরা দেখলাম টু প্লাস ক্যাচ, মানে টু এর পরে ক্যাচ, তাহলে টু প্লাস ভার্ব মানে টু ক্যাচ। এই অংশটা কি হলো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ পরে কি লাগবে? আমরা জানি ইনফিনিটিভ পরে একটা অবজেক্ট লাগবে। তাহলে অবজেক্ট এখানে কি আছে? আই মি হি। তাহলে আমার এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে কোনটা? মি। তাহলে আমি এখানে নেব কোনটা এখন? মি। তাহলে কি? দে ওয়ান্টেড টু ক্যাচ মি, দে ওয়ান্টেড টু ক্যাচ মি। ঠিক আছে, তো আজকে আমরা অবজেক্টিভ ফর্মটা কোথায় কোথায় ব্যবহার করা হয় মোটামুটি ভাবে একটা দিক নির্দেশনা পেলাম। আগামীকালকে আমরা প্রিভিয়াস কিছু কোশ্চেন দেখবো। এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বিভিন্ন জব পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসছে, ওরকম 5টা কোশ্চেন আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা নেক্সট ক্লাসে পাবা। তো আজকে শুধুমাত্র এই টপিকসটা, এই অংশটুকুই তোমরা ভালো করে শিখো। অর্থাৎ তোমরা শুধু এটুকু লক্ষ্য রাখো যে অবজেক্টিভ ফর্মটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই কন্ডিশন প্লাস এক্সাম্পলটা তোমাদের মাথায় সেট আপ করো। আজকে এটুকুই থাকলো। নো মোর টুডে, সি ইউ নেক্সট ডে। ঠিক আছে, আমাদের নতুন ভিডিও চলে আসবে 2-1 দিনের ভিতরে, আবার একটা নতুন ভিডিও আমরা করে ফেলবো, যেটা তোমাদের জন্য উন্মুক্ত থাকবে, আমাদের সকল স্টুডেন্টের জন্য। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, আজকে আর নয়। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো গুড বাই, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।